নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি শুধু একটি নিউজ রিপোর্ট নয়, বরং এটি আপনার পকেটের টাকা এবং আপনার দেশের ভবিষ্যতের এক গভীর বিশ্লেষণ। বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার আলমারিতে রাখা সোনার দাম কেন বাড়ছে আর আপনার ব্যাংকে রাখা টাকার ক্ষমতা কেন কমছে? কারণ আমাদের চোখের সামনে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক সাম্রাজ্য অর্থাৎ আমেরিকান ফিনান্সিয়াল এম্পায়ার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গত 40 বছর ধরে যে ডলার সারা বিশ্বকে শাসন করেছে, আজ তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আর ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৈরি হচ্ছে এক নতুন ওয়ার্ল্ড অর্ডার, যেখানে ভারতের ভূমিকা হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কেন আমেরিকার এই পতন আমাদের জন্য আশীর্বাদ, কেন ভারতীয় মিডিয়া আপনাকে আসল সত্যিটা বলছে না, এবং কিভাবে এই বদলে যাওয়া দুনিয়ায় আপনি নিজের সম্পদ রক্ষা করবেন। আসলে আমরা এখন এক অত্যন্ত জটিল এবং অদ্ভুত সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের চারপাশের মূলধারার মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ার দিকে তাকালে মনে হয় দেশ বা দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো কোন নেতা সংসদে কী নোংরা ছড়ালো বা কারোর ব্যক্তিগত আক্রমণ। 24 ঘন্টা টেলিভিশন স্ক্রিনে ছোটোখাটো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আর অপ্রাসঙ্গিক তর্কের সার্কাস চলছে। কিন্তু পর্দার আড়ালে যে এক বিশাল ভূরাজনৈতিক ভূমিকম্প বা জিওপলিটিক্যাল আর্থকোয়েক শুরু হয়ে গেছে, তা নিয়ে কেউ কথা বলছে না। বন্ধুরা, আজ রূঢ় সত্যটা হলো এই যে আমেরিকা এখন আর সেই অজেয় বা অপ্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার নেই। যে প্যাক্স আমেরিকানা গত কয়েক দশক ধরে পৃথিবীকে শাসন করেছে, তার দেওয়ালে ফাটল ধরেছে। তবে এই পতন বাইরে থেকে নয়, শুরু হয়েছে আমেরিকার ভেতর থেকেই। আমেরিকা আজ আক্ষরিক অর্থে আড়াআড়ি দুভাগে বিভক্ত। আমি এখানে সাধারণ ডেমোক্রেটস বা রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ের কথা বলছি না, এটি তার চেয়েও অনেক গভীরে পতিত এক অস্তিত্ব রক্ষার লড়াই। একদিকে আছে ফিনান্সিয়াল আমেরিকা, যার কেন্দ্রবিন্দু হলো নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট। এই গোষ্ঠীর মধ্যে রয়েছে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং সেই সব কর্পোরেট জায়ান্ট যারা গত 40 বছর ধরে ডলারের আধিপত্যকে ব্যবহার করে সারা বিশ্বকে হোস্টেজ করে রেখেছে। এদের একমাত্র লক্ষ্য হলো মানি মেকিং। এই টাকা বানানোর নেশায় এরা আমেরিকান ডলারকে কৃত্রিমভাবে শক্তিশালী করে রেখেছে। কিন্তু এই শক্তিশালী ডলারের একটা অন্ধকার দিক আছে। যখন কারেন্সি খুব বেশি শক্তিশালী হয়, তখন সেই দেশের ইম্পোর্ট বা আমদানি খুব সস্তা হয়ে যায়। এর ফলে গত কয়েক দশকে ওয়াল স্ট্রিটের ইশারায় আমেরিকার সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে চীন, মেক্সিকো বা ভিয়েতনামে চলে গেছে। কারণ সেখান থেকে সস্তায় মাল এনে আমেরিকায় চড়া দামে বিক্রি করাই ছিল এই ফিনান্সিয়াল মাফিয়াদের মূল মন্ত্র। অন্যদিকে জন্ম নিয়েছে ন্যাশনালিস্ট আমেরিকা, যাদের কণ্ঠস্বর আজ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। এই আমেরিকার ভিত্তি হলো ব্লু কলার শ্রমিক, ছোট কারখানার মালিক এবং সেই সাধারণ মানুষ যারা নিজেদের শহরগুলোকে শ্মশান হতে দেখেছে। এরা চাইছে আমেরিকার হারানো গৌরব বা ম্যানুফ্যাকচারিং গ্লোরি ফিরিয়ে আনতে। এরা বুঝেছে যে যদি আমেরিকাকে টিকে থাকতে হয়, তবে তাদের আবার উৎপাদন শুরু করতে হবে। তারা উপলব্ধি করেছে যে আপনি ডলার প্রিন্ট করতে পারেন, কিন্তু জাহাজ বা গোলাবারুদ প্রিন্ট করতে পারেন না। সেগুলো কারখানায় বানাতে হয়। আর এখানেই শুরু হয়েছে আসল সংঘাত। কারণ যদি আমেরিকায় উৎপাদন ফেরাতে হয়, তবে ডলারের দাম কমাতে হবে বা কারেন্সি ডিভ্যালুয়েশন করতে হবে। ডলার দুর্বল হলে তবেই আমেরিকার তৈরি জিনিস বিদেশের বাজারে সস্তা হবে এবং এক্সপোর্ট বাড়বে। কিন্তু ডলার দুর্বল হওয়া মানে ওয়াল স্ট্রিটের সাজানো বাগানে আগুন লাগা। এই দুই প্রবল শক্তির লড়াইয়ে আজ ডলার বলির পাঁঠা হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসে একটা কথা আছে, যখন দুই হাতি লড়াই করে তখন বনের ঘাস সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে সেই ঘাস হলো সাধারণ আমেরিকান নাগরিক এবং সেই সব দেশ যারা অন্ধভাবে ডলারকে আঁকড়ে ধরে বসে আছে। কিন্তু বন্ধুরা, ভারত আজ আর সেই 1991 সালের অসহায় অবস্থায় নেই যে সামান্য একটা বৈশ্বিক সংকটে আমাদের সোনা বন্ধক রাখতে হবে। গত 10 বছরে ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিজের সুরক্ষা কবচ তৈরি করেছে। আজ ভারত এই পুরো গ্লোবাল চেসবোর্ডের সামনে দাঁড়িয়ে কেবল একজন দর্শক নয়, বরং একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো প্রতিটি চাল পর্যবেক্ষণ করছে।
ভারত আজ জানে যে ডলারের আধিপত্য শেষ হওয়া মানেই এক নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের উদয়। তাই আমরা যেমন একদিকে পশ্চিমাদের সাথে বন্ধুত্ব রাখছি, তেমনি রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেড সেটেলমেন্ট করছি এবং আরব দেশগুলোর সাথে তেলের বিনিময়ে সরাসরি রুপি ব্যবহারের চুক্তি করছি। ভারত সরকার আজ বুঝে গেছে যে ডলারের এই ডুবন্ত জাহাজ থেকে ধীরে ধীরে পা সরানোই হলো বুদ্ধিমানের কাজ। আমেরিকার এই অভ্যন্তরীণ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এবং তাদের ফিনান্সিয়াল এম্পায়ারের পতন ভারতের জন্য এক ঐতিহাসিক সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে। আমরা এখন কেবল হাত গুটিয়ে বসে নেই, বরং নিজেদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এমনভাবে তৈরি করছি যাতে আমেরিকার সেই হারানো ভ্যাকুম ভারত পূরণ করতে পারে। ভারত আজ দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে আত্মনির্ভরতা কেবল একটা স্লোগান নয়, বরং এটাই হলো 21 শতকের সুপার পাওয়ার হওয়ার একমাত্র চাবিকাঠি। বিষয়টিকে একটু সহজ উপমায় বোঝা যাক। ধরুন আপনার পাড়ায় একজন খুব প্রভাবশালী মাতব্বর আছেন, যিনি নিজের মুদ্রায় সব কেনাবেচা নিয়ন্ত্রণ করেন। সবাই তাকে ভয় পায়, কারণ তার হাতে বন্দুক আছে। কিন্তু হঠাৎ দেখা গেল সেই মাতব্বরের নিজের ঘরের ছেলেরাই নিজেদের মধ্যে মারপিট শুরু করেছে। একজন বলছে ঘরবাড়ি বন্ধক রেখে শুধু সুদের কারবার করব, আর অন্যজন বলছে না, এবার আমাদের নিজেদের চাষবাস করতে হবে। এই দ্বন্দ্বে মাতব্বরের সেই নিজস্ব মুদ্রার দাম কমতে শুরু করেছে। ঠিক এই পরিস্থিতিই এখন আমেরিকার। এই যে ফিনান্সিয়াল আমেরিকা বা ওয়াল স্ট্রিটের কথা বলছি, এরা গত কয়েক দশক ধরে পুরো দুনিয়াকে হোস্টেজ বানিয়ে রেখেছে। এরা চেয়েছিল ডলার সবসময় শক্তিশালী থাকুক। কেন? কারণ ডলার শক্তিশালী থাকলে বিদেশ থেকে জিনিস সস্তায় ইম্পোর্ট করা যায়। এই সস্তা ইম্পোর্টের চক্করে আমেরিকার নিজস্ব ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে গেছে, আর সেই সব কাজ চলে গেছে চীন বা অন্য দেশে। এর ফলে সাধারণ আমেরিকানরা কাজ হারিয়েছে, কিন্তু ওয়াল স্ট্রিটের বড় বড় বিনিয়োগকারীরা কোটি কোটি টাকা কামিয়েছে। ভারতের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছিলাম 2014 সালের আগে। সেই সময় আমাদের দেশেও ইম্পোর্ট লবি খুব সক্রিয় ছিল। আমরা চীন থেকে সস্তায় মাল আনতাম, আর আমাদের দেশের ছোট ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আজ ভারত সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। আজ ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যা করার চেষ্টা করছেন, ভারত সেই পথেই অনেকটা এগিয়ে গেছে। ট্রাম্প বলছেন আমেরিকা ফার্স্ট, আর আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত। এই দুই চিন্তাধারার মূল কথা হলো নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু মুশকিল হলো, আপনি যদি নিজের দেশে উৎপাদন বাড়াতে চান, তবে আপনাকে ডলারের দাম কমাতে হবে, অর্থাৎ কারেন্সি ডিভ্যালুয়েশন করতে হবে। কেন? কারণ আপনার দেশের কারেন্সি যদি খুব দামি হয়, তবে আপনার দেশ থেকে তৈরি মাল বিদেশের বাজারে খুব মহার্ঘ হয়ে যাবে, কেউ তা কিনবে না। ফলে আমেরিকা এখন বাধ্য হয়ে নিজের মুদ্রার আধিপত্য বিসর্জন দিচ্ছে। তারা এখন চাইছে ডলারের দাদাগিরি কমুক, যাতে তাদের নিজস্ব ফ্যাক্টরিগুলো আবার সচল হয়। কিন্তু এই যে শিফট টু পাওয়ার, এটা কি এতই সহজ? একদমই নয়। এর ফলে সারা বিশ্বে একটা ফিনান্সিয়াল ক্যাওস তৈরি হবে বা তৈরি হচ্ছে। সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন পাগলের মতো ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে দিচ্ছে এবং তার বদলে সোনা বা গোল্ড কিনছে। তারা বুঝে গেছে যে কাগজের ডলারের ওপর আর ভরসা করা যায় না। যে আমেরিকা একসময় অন্য দেশকে জ্ঞান দিত, আজ তারা নিজেরাই ঋণের বোঝায় ডুবে মরছে। তাদের এই ঋণ বা ন্যাশনাল ডেট মেটানোর জন্য তাদের আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাপাতে হবে, যা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে আকাশ ছোঁয়া করে তুলবে। এই পুরো ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের গুটি সাজাচ্ছে। আমরা এখন রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেড করছি, আরব দেশগুলোর সাথে নিজস্ব মুদ্রায় তেলের কারবার করার কথা বলছি, অর্থাৎ আমরা ডলারের সেই মরণ ফাঁদ থেকে নিজেদের বের করে আনছি। এই প্রক্রিয়াকে বলা হয় ডি-ডলারাইজেশন। এটা কোনো রাতারাতি ঘটা ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যারা ভাবছেন যে ডলার পড়ে গেলে আমাদের ক্ষতি হবে, তাদের বলি, ভারত এখন কেবল সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল নয়। আমরা এখন সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ড্রোন ম্যানুফ্যাকচারিং সব ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করছি। পশ্চিমা বিশ্ব বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন নিজেদের তৈরি করা গোলকধাঁধায় নিজেরাই আটকে গেছে। আগে একজন আমেরিকান শ্রমিকের এক সপ্তাহের বেতন দিয়ে যতটা সোনা কেনা যেত, আজ পুরো বছরের বেতন দিয়েও তা সম্ভব নয়। এটাই হলো মুদ্রার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমে যাওয়ার বাস্তব উদাহরণ। আর ঠিক এই জায়গাতেই
ট্রাম্পের মতো নেতারা চাইছেন পুরো সিস্টেমটাকে ভেঙে নতুন করে গড়তে। তারা এখন আত্মনির্ভর আমেরিকা গড়তে চাইছেন, কারণ তারা জানেন যে শুধু টাকা ছাপিয়ে বা ডলার ছাপিয়ে চীন বা ভারতের সাথে লড়াই করা সম্ভব নয়। আপনাকে স্টিল বানাতে হবে, আপনাকে জাহাজ বানাতে হবে, আপনাকে গোলাবারুদ তৈরি করতে হবে। আর এই সব কিছুর জন্য চাই শক্ত ইকোনমি, যা কেবল কাগজের উপর টিকে থাকতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই ডামাডোলের মধ্যে আপনার করণীয় কি? দেখুন, আমি কোনো জ্যোতিষী নই, কিন্তু একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যা দেখছি তা হলো একটি কি শেপড রিকভারি। এর মানে হলো, যাদের কাছে হার্ড অ্যাসেট যেমন সোনা, রূপো বা রিয়েল এস্টেট আছে, তারা এই ক্রাইসিসের পর আরও ধনী হয়ে উঠবে। আর যারা শুধু সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করে বসে থাকবে, তারা মুদ্রাস্ফীতির আগুনে ভস্মীভূত হবে। কারণ আগামী দিনে জিনিসের দাম প্রচণ্ড বাড়বে। আমেরিকা যখন নিজের ডলারকে দুর্বল করবে, তখন বিশ্ববাজারে সব জিনিসের দাম ডলারে বেড়ে যাবে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বা কস্ট অফ লিভিং এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। তাই আমাদের স্মার্ট ইনভেস্টর হতে হবে। আমাদের বুঝতে হবে যে কেন বড় বড় টেক জায়ান্ট বা বিনিয়োগকারীরা এখন ভারত বা ভিয়েতনামের মতো দেশে তাদের টাকা সরিয়ে আনছে। তারা দেওয়ালে লেখাটা পড়ে ফেলেছে, ডলারের সূর্য অস্তমিত হচ্ছে। তবে এর মাঝে একটা বড় বিপদও আছে। চীন এখন চাইছে ডলারের জায়গায় তাদের নিজস্ব কারেন্সি ইউয়ানকে বসাতে। তারা গত 10 বছর ধরে প্রায় 70টি দেশকে ঋণের জালে বা ডেট ট্র্যাপে ফাঁসিয়ে রেখেছে, যাতে তারা ইউয়ান ব্যবহার করতে বাধ্য হয়। এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ আমরা এক দাদাকে সরিয়ে আর এক দাদাকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা চাই একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে ভারতের নিজস্ব মুদ্রার সম্মান থাকবে। ভারত সরকার এখন যে গ্লোবাল সাউথের নেতা হওয়ার চেষ্টা করছে, তার পেছনে এটাই আসল কারণ। আমরা চাই সারা বিশ্বের উন্নয়ন হোক, কিন্তু কারোর দাদাগিরি মেনে নিয়ে নয়। আজ যখন আমেরিকা নিজের ইন্ডাস্ট্রি বাঁচাতে 18 থেকে 20% ট্যারিফ লাগাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে বিশ্বায়নের বা গ্লোবালাইজেশনের যুগ শেষ। এখন শুরু হচ্ছে প্রোটেকশনিজম বা নিজের স্বার্থ আগে দেখার যুগ। পরিশেষে একটা কথাই বলবো, ভারত আজ জেগে উঠেছে। আমরা যখন আমাদের দেশের কথা বলি, অনেকে একে উগ্র জাতীয়তাবাদী বলে কটাক্ষ করে, কিন্তু ভেবে দেখুন, আমেরিকা বা চীন যখন নিজেদের স্বার্থে পুরো বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দেয়, তখন সেটা কি জাতীয়তাবাদ নয়? তাহলে ভারত কেন তার নিজের মানুষের কথা ভাববে না? কেন আমরা আমাদের বাজেটকে 70 লক্ষ কোটি থেকে 50 লক্ষ কোটিতে নিয়ে যাব না? আজ যারা সরকারের সমালোচনা করছেন, তারা হয়তো বুঝতে পারছেন না যে একটি দেশ চালাতে গেলে কতটা দূরদর্শী হতে হয়। আমাদের ব্যবসায়ীদেরও এবার বুঝতে হবে যে শুধু চীন থেকে মাল এনে ভারতে বিক্রি করে বড়লোক হওয়ার দিন শেষ। এবার আমাদের কারখানায় ঢুকে ঘাম ঝরিয়ে উৎপাদন বাড়াতে হবে। তবেই আমরা প্রকৃত অর্থে বিশ্বগুরু হতে পারবো। ডলারের দাদাগিরি শেষ হওয়াটা আমাদের জন্য এক ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, তবে আগামী কয়েক দশক হবে ভারতের। তাই অযথা সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনে কান না দিয়ে আসল খবরের দিকে নজর রাখুন। টাকাকে শুধু জমানোর জন্য নয়, সম্পদ তৈরির জন্য ব্যবহার করুন। মনে রাখবেন, পৃথিবীটা এখন এক দাবার বোর্ড, আর ভারত সেখানে এখন আর শুধু একটা সৈন্য নয়। ভারত এখন সেই খেলোয়াড় যে রাজাকেও চেকমেট দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং ডলারের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা ভাবেন আমেরিকার আধিপত্য অমর। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।